হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে যে ভুলেই যাচ্ছিলাম যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছে, যে তিনি বোধহয় আর মানে বেঁচে নেই। তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন। 5 আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা এখন কেরোসিন। তাদের কোনো নেতা জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে। কপালে শনি থাকলে যা ঘটে আর কি। ভালোই তো ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আঙ্কেল, রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছিল, বেতন ভাতা পাচ্ছিল। দর্শক, অবশেষে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দাবি উঠেছে রাষ্ট্রপতির পদত্যাগেরও। এমন পরিস্থিতিতে কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবারও মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্তে ঝুলাবে। আওয়ামী লীগের হাতে হেরিকেন ধরিয়ে দিল ট্রাম্প, চেয়ে রইল মোদি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নতুন করে ফেঁসে যাওয়া, রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ফের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম, আওয়ামী লীগের হাতে ট্রাম্পের হারিকেন ধরিয়ে দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ বিস্তারিত খবরগুলো দেখে আসি। কপালে শনি থাকলে যা ঘটে আর কি। ভালোই তো ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আঙ্কেল, রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছিল, বেতন ভাতা পাচ্ছিল। সারা বাংলাদেশে আওয়ামী লীগের যখন নাম নিশানা মিটে যাচ্ছে, তখন তিনি সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদা, সব দিক থেকে নিরাপত্তা, সকল ধরনের আরাম আয়েশে যখন ছিলেন। ওই যে কথায় আছে, সুখে থাকলে ভূতে কিলায়। মিথ্যা কথা বলেছেন, এই যে তিনি মিথ্যাচার করেছেন, সেটার জন্য তার কি পানিশমেন্ট হতে যাচ্ছে। আর এ নিয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা তো নানান কথা বলছে, কিন্তু আমরা দেখি উপদেষ্টা পরিষদে বা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি ভাবছেন তার সিদ্ধান্তটা আসার আগে ডক্টর আসিফ নজরুল ইসলাম সরাসরি বক্তব্য দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে তার থাকার যোগ্যতা আছে কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা মতামত দিয়েছেন, রাষ্ট্রপতি স্ববিরোধিতা করেছেন, তার এই পদে থাকার আর কোনো অধিকার নেই। আসলে কি ঘটতে যাচ্ছে? তবে রাষ্ট্রপতির তো কপাল পড়ছে। আমি শিওর আগামী 24 ঘন্টায় উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে, অথবা 2-1 দিনের মধ্যে রাষ্ট্রপতি হয়তো এটার জন্য ক্ষমাও চাইতে হবে, অথবা যদি ক্ষমা টমা চানো তাও ওনারা মাফ করা হয় কিনা। কারণ আওয়ামী লীগের এত বড় একটা পদে থাকা ব্যক্তি, তিনি এখনো কি বলে যে জুলাই আগস্ট পরবর্তী সরকারের এই জায়গাটাকে হোল্ড করছেন। সামহাও অনেকে ভাবতেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, নানান কিছু কিন্তু ভয় সংখ্যা কাজ করতেছে। তো এইগুলোর মধ্যেই আয়েশা তিনি এখন যে কাজ করছেন, 100% তাকে এই পদ থেকে সরাই দিবে। আসিফ নজরুলের বক্তব্য কিন্তু তাই বোঝা যাচ্ছে। বা ছাত্ররা আবার যেভাবে রাজপথে নামার ঘোষণা দিচ্ছে, রাষ্ট্রপতির কপালে শেষমেশ উলু লাগতে যাচ্ছে। 1991 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দ্বন্দ্ব স্থগিত কিংবা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ এবং প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ দেয়া হয়। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা কিংবা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছে। রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবারও মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। রাষ্ট্রপতি কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশে কিংবা তদবিরে দাগি, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করে কিংবা দণ্ড মওকুফ করে দায় মুক্তি দিয়েছেন, তা একজন নাগরিক হিসেবে আমার এবং আমাদের জানার অধিকার রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার অথবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা রাজনৈতিক কোনরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। নোটিশে বলা হয়, রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতার উৎস কিংবা কোন আইন দ্বারা তিনি কিভাবে, কোন প্রক্রিয়ায় তা করে থাকেন কিংবা দণ্ড মওকুফের মানদণ্ড কি তা মানুষের জানা দরকার। তাই এখানে 1991 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে রাষ্ট্রপতির দণ্ড মওকুফ করে বা দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা এবং কি প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে আমাকে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। অনেকদিন পর একটি দৈনিকের একটি শিরোনাম দেখে চমকে উঠলাম। দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম, সেই শিরোনামটি হচ্ছে, ডিসি সম্মেলনে এই বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন, মন্ত্রিপরিষদ সচিব।
হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে যে ভুলেই যাচ্ছিলাম যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছে। মনে হচ্ছিল যে তিনি বোধহয় আর মানে বেঁচে নেই, তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন, পরলোক গমন করেছেন। বিষয়টা এমনই, আমি এটা ঠাট্টার ছলে বলছি, এটা সিরিয়াসলি কেউ নেবেন না। কেন বলছি যে যেহেতু এখনো সাংবিধানিক একটা পদে তিনি আছেন, সেই সাংবিধানিক পদে থাকার পরেও তার যে ন্যূনতম যে কিছু দায়িত্ব, কিছু করণীয়, সেগুলো কিন্তু তিনি করছেন না। একেবারেই মানুষের মানে চক্ষুর অন্তরালে যারে বলে তেমনই একটা অবস্থা। যেমন ধরেন, রাষ্ট্রপতি কবে সর্বশেষ দেখা হয়েছে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হয়নি। একটা প্রচলিত রেওয়াজ আছে, যিনি সরকার প্রধান, এখন তো সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিদেশে যাবার আগে বা পরে সেই সফর সম্পর্কে একটা অবহিত করেন রাষ্ট্রপতিকে। শেখ হাসিনা পাত্তা দিতেন না, তারপর রেওয়াজ হিসেবে আসতেন মাঝে মধ্যে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ কবে গেছেন সেটাও কিন্তু অনেকে মনে করতে পারবেন না, যে রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হয়েছে এমন স্মৃতিও বোধহয় আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রথম দিকে একবার দুবার হয়তো দেখা হয়েছে, আর শপথের সময় দেখা হয়েছে। তো শপথ নিতে গেলে তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে যেতেই হয়, কোনো উপায় নেই। সর্বশেষ যে যারা সে কবর রচনা করতে গিয়েছিল, একেবারে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে, সেই মাহফুজ আলমও শপথ নিয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারা প্রথম দফায় শপথ নিয়েছেন। পরে সর্বশেষ শপথ নিয়েছেন যে কয়েকজন, তার মধ্যে মাহফুজ আলম ছিলেন। তো মাহফুজ আলমের বা নাহিদ ইসলাম, তাদের সমর্থক যে ছাত্ররা, তারা বারবার দাবি জানিয়েছে যে রাষ্ট্রপতি চুপ্পুকে সরে যেতে হবে। এই দাবি নিয়ে তারা বিএনপির সঙ্গেও কথা বলেছে। বিএনপি বলেছে যে না, এটা এখন মূল ইস্যু না, এটা সংবিধান সংকটের মধ্যে পড়বে, এই সংকট বাড়ানো যাবে না, বরং দ্রুত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সংকটটা উত্তরণ করানো দরকার। তারপরে জাতীয় নির্বাচন হলে তো সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। এটাই হচ্ছে বিএনপির অভিমত। তারা আবার এই যতটুকু সাংবিধানিক একটি ব্যবস্থা আছে সেটার ওলটপালট করতে চায় না। তারা মনে করে এখানে অশুভ শক্তির একটি উত্থান ঘটতে পারে, অন্য একটি পরিস্থিতি তৈরি হতে পারে, সুতরাং তারা মত দেননি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওই ছাত্রদের একটা অংশ তারা মনে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চলে যেতে হবে, জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে, এরকম আরো অনেকগুলো দাবি তাদের আছে। তো যাই হোক, আজকে যে জন্য বললাম যে যেখানে রাষ্ট্রপতির কোনো খবরই নেই, রাষ্ট্রপতি তার ন্যূনতম যেই কর্মকাণ্ডগুলো সেটাই যেখানে চালাতে পারেন না, সেখানে ডিসিদের সম্মেলন, যেটা 16 তারিখ 17 তারিখ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা সেশন নিয়ম মাফিক রাষ্ট্রপতির জন্য বরাদ্দ থাকে। তো সেটা থাকবে এই আমলে, এটা তো আশা করা যায় না। সুতরাং মন্ত্রিপরিষদ সচিব যথাযথভাবেই বলেছেন যে এবার সেটা থাকছে না। খবরটা হচ্ছে এরকম যে রোববার শুরু হচ্ছে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন, যা চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছর এই সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকলেও এবার সেটি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শনিবার সচিবালয় ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, সময় মেলাতে না পারায় এবছর রাষ্ট্রপতির সাথে কোনো অধিবেশন থাকছে না। যাই হোক, এটা তো কথার কথা, কি বলবেন তিনি, মানে একটা বললেন আর কি, সময় মেলানোর 3 দিন ব্যাপী হবে সম্মেলন, সেখানে রাষ্ট্রপতির জন্য একটা সেশন থাকবে না, রাষ্ট্রপতি কি খুব ব্যস্ত? তাও তো না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয়। যতটা সম্ভব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অ্যাভয়েড করো এবং একটা নতুন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা, তারপরে নির্বাচিত পার্লামেন্ট স্বাভাবিকভাবেই তো তারা তো আর শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে না, তো সেই পর্যন্ত অপেক্ষা করা। সেই কারণে এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থেকেও নেই, এরকম একটি অবস্থা। এই কারণে মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে কি আসলে এখন কোনো রাষ্ট্রপতি আছে কি নেই, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগি। সেই কারণে হঠাৎ করে যখন নাকি শাহাবুদ্দিনকে নিয়ে বা রাষ্ট্রপতিকে নিয়ে একটা সংবাদ শিরোনাম হলো, তখন স্বাভাবিকভাবে একটু বুকটা ধক করে উঠলো যে ও তাহলে আছে শাহাবুদ্দিন বা বর্তমানে রাষ্ট্রপতি জীবিত আছে। এটাই আমার কাছে একটা অনুভব হলো, সেই অনুভূতিটাই দর্শক আপনাদের সামনে ব্যক্ত করলাম। আওয়ামী লীগের হাতে হেরিকেন ধরিয়ে দিল ট্রাম্প, চেয়ে রইল মোদি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা।
গত 16 বছরের শাসন আমলে সাবেক স্বৈরাচার হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল। জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম, খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। অন্যদিকে গণহত্যাকারী আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আশায় যে বুক বেঁধেছিল সেটাও বিফলে গেছে। মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যুটি নয়াদিল্লি গুরুত্বের সাথে তোলার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন যে তা গুরুত্ব সহকারে নেয়নি বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তা এখন স্পষ্ট। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বাভাবিক অস্বাভাবিক কোনো প্রক্রিয়ায় রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি আমরা আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র দেখলাম। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। এখন হচ্ছে বিচার করার পালা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে অনীহা প্রকাশ করেছেন। ফলে ট্রাম্প প্রশাসন হাসিনার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে পলাতক স্বৈরাচারের যে আশা ছিল তা একেবারেই বৃথা প্রমাণিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত কিনা সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইঙ্গিত দেয় নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাও গলাতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলছেন, জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে। আর পুরো গণহত্যার মাস্টার মাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা। ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন, কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। নেটিজেনরা বলছেন, শেখ হাসিনা সহ একাংশ দেশের বাইরে পালিয়েছে। যারা এখানে পালিয়ে আছে তারাও বিভ্রান্তির মধ্যে আছে। শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্ত করছেন। তারা হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নই থেকে যাবে। হাসিনার সমর্থকদের এই রিয়েলিটি এখন মেনে নিতেই হবে। তার রাজনীতিতে ফেরার সুযোগ প্রায় নেই বললেই চলে। ভারতের সহায়তায় শাস্তি এড়াতে পারলেও বিচার এড়ানোর সুযোগ নেই। আওয়ামী লীগের কি পরিমাণ ক্ষতি যে এর মাধ্যমে হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। এমনকি নিষিদ্ধের দাবি আরো জোরালো হতে পারে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম। একদিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের বিচারও চাই। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে। তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা। এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না। এদিকে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২% ভারতীয়। ইন্ডিয়া টুডের জরিপ। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই ভারতেই আছেন তিনি। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটির পক্ষ থেকে। তবে সরকার না চাইলেও সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দেশটির বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চান না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। মুড অব দ্য নেশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? সেখানে দেখা যায় পুরো ভারতের মাত্র 37.6% মানুষ মনে করেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। উত্তর পূর্বাঞ্চলে মানুষের মধ্যে এই হার আরো কম, মাত্র 23%। অর্থাৎ বেশিরভাগ ভারতীয়দের দাবি তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। জরিপে দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে 55% মানুষ মনে করেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা উচিত। এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছেন ভারতের 21.1% মানুষ। আর দেশটির 29.1% মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর পূর্বাঞ্চলের 16% মানুষ। অর্থাৎ ভারতীয়রা আর শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইছেন না।